স্বাগত জানাই নাগরিক ভাবনায়। রাজস্ব দিচ্ছেন, তাহলে কত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিলেন তিনি? প্রায় 2,400 কোটি টাকা তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন। এনবিআর কাজ কি? রাজস্ব ফাঁকি দেওয়ার সহযোগিতা করা। এই যে রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করেছে, এই বিষয়ে কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কথা বলেছে? আমি গত 55 বছরে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মকে দেখি নাই এনবিআর এর বিরুদ্ধে আঙুল তুলতে। এখন দেখবেন যে টকশোতে এক লোক কথা বলে, খুব সুফি সাধু নিজেকে দাবি করেন, ফেনিল লোক, আমি নাম বলবো না। তিনিও তো এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। যার 3,000 কোটি টাকা তাকে দেখিয়েছেন 300 কোটি টাকা, যার 5,000 কোটি টাকা তাকে দেখিয়েছেন 500 কোটি টাকা। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? আপনি শেষমেশ কারো কাঁধের উপর চাপিয়ে দিচ্ছেন এই বাজেটের পুরো বোঝাটা আমার উপরে, একজন রিক্সাওয়ালার উপরে, একজন শ্রমিকের উপরে, একজন শিক্ষকের উপরে, একজন কৃষকের উপরে। আপনি বাজেটের এই জায়গাটা ঘাটতিটা মেটাবার জন্য আপনি বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন ধরনের কর বসাচ্ছেন। কেন ভাই? জার্মানিতে তেমন কর না। আপনি তথ্য নিয়ে দেখেন। আমি নবীন মেহদি বলছি, বিষয়টা এমন না। আপনি তথ্য নিয়ে দেখেন, জার্মানির বাজেট দেখেন, ফ্রান্সের বাজেট দেখেন। তারা কি করে? তাদের একটা বাজেটও জনগণের বিরুদ্ধে যায় না, একটা বাজেটও না। কিন্তু আমাদের দেশের 55 বছরের প্রতিটা বাজেট জনগণের বিরুদ্ধে যায়। আজকে আমাদের ভাই বলেছেন তারেক রহমান আমাদেরকে একটা এমন বাজেট দিবেন যেটা জনবান্ধব। আমি তো আশা করি তিনি জনবান্ধব বাজেট দিবেন। কিন্তু এনবিআর এর মাধ্যমে ওই যে হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা হয়ে যাচ্ছে, এই বিষয়টা কি তিনি তদারকি করবেন? করবেন না তো। যদি এটা তিনি তদারকি না করেন, তার অর্থ মন্ত্রণালয় যদি তদারকি না করে, তার অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি যদি একজন ঋণ খেলাপিকে গভর্নর করেন, তখন কি আমরা আমাদের গণতান্ত্রিক বাজেট পাওয়ার কোন সুযোগ আশা করতে পারি? পারি না তো। আমি যেহেতু আমাদের বলা আছে গোল টেবিল এবং ছায়া বাজেট, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। দেখেন, শিক্ষার্থীদের জন্য বাজেট কত? শিক্ষা খাতে বাজেট কত? 20%। এই যে 20% দিচ্ছে, আমরা গত 13 বছর ধরে আমরা বলছি এটা 20% থেকে বাড়িয়ে 30% করা উচিত। এবং শিক্ষা কাঠামোকে বিল্ড আপ করার জন্য এই যে মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, এই জায়গা থেকে সরাবার জন্য, একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটা টেকসই বাজেট বাস্তবায়ন করুন। কিন্তু কোন সরকার কি শুনেছে? বরং যে আমাদের তরিকত ইসলামের সম্মানীয় চেয়ারম্যান বলেছেন যে কওমি জননী উপাধি নিতে গিয়ে তিনি নিজের পরায়ণের রাস্তাটা তৈরি করেছেন। আমরা কওমি বাবা দেখতে চাই না, আমরা চাই একমুখী শিক্ষা। একমুখী শিক্ষা বাস্তবায়ন হবে, আর একমুখী শিক্ষা বাস্তবায়নের জন্য বাজেট হবে, যে বাজেট আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করবে। ওকে সৌদি আরবে কামরা দিতে যেতে হবে না, এমন একটা প্রজন্ম আমরা চাই। এমন একটা শিক্ষিত প্রজন্ম চাই যে প্রজন্ম কামরা দিতে সৌদি আরব যাবে না। যে প্রজন্ম শান্তাবাজারা বলেছেন যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে এবং পাঠ্যক্রম শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে এমন বাজেট দিতে হলে কি করতে হবে? অবশ্যই বাজেটটা দেবার আগে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তার চারপাশে যারা আছেন তারা কি পরিকল্পিত পদক্ষেপ নেবেন? আপনি দেখেছেন ইদানিং শিক্ষা বোর্ডে কারা ঢুকেছে? শিক্ষা বোর্ডে কারা ঢুকেছে? যারা আগে সরকারের বন্দনায় ব্যস্ত থাকতো, এখন তারেক রহমান সরকারের বন্দনায় ব্যস্ত। যদি বন্দনায় ব্যস্ত কোন লোককে আপনি পদায়ন করেন, তাহলে কি হবে? তাহলে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের শিক্ষার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে বলতে চাই, এই বাজেটে কমপক্ষে 30% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। দেখেন একটা বিষয়, সামরিক খাতে কত টাকা বাজেট হয় এটা কিন্তু আমাদের সামনে কখনোই আসে না। খুবই টাচি বিষয়, কিন্তু কেউ বলে না কথাগুলো। সামরিক খাতের বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে, যে আমাদের এই যে ওয়াটার সহ এই যে একটা পরিবর্তন করলেন, এই পরিবর্তনের বিনিময়ে তার বাহিনী সহ তিনি সহ কে কতটা লাভবান হয়েছেন সেটা আমরা দেখতে চাই। এবং আগামীতে যিনি সেনাপ্রধান হচ্ছেন তারা কি পরিবর্তনের নীল নকশা আঁকবে সেটা আমরা দেখতে চাই। আমরা তো সেনাবাহিনীকে পরিবর্তনের নীল নকশাটাই দেখতে চাই না। তাহলে পরিবর্তনের নীল নকশা তারা কেন আঁকেন? কারণ তাদের মতো করে একটা বাজেট তাদের কাছে পৌঁছে যায়। আমরা আশা করবো তারেক রহমান এই বিষয়গুলো অবশ্যই খুবই চিন্তার সাথে খেয়াল করবেন, যাতে সামরিক বাহিনী কোনোভাবেই কোন সরকারের পতনের কারণ হতে না পারে, কোন সরকারকে পতনের মুখোমুখি করতে না পারে, এবং তার বাজেটটা যেন তিনি সত্যিকার অর্থে তার কাজে ব্যবহার করেন।